বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকারের বাজেট অধিবেশন এবং সংসদীয় প্রথা মেনেই এই বাজেট অধিবেশনের সূচনায় উদ্বোধনী ভাষণ রেখেছেন রাজ্যপাল। পাশাপাশি এই যে সূচনা ভাষণ থেকেই তোমাদের মনের মধ্যে যেমন একটা আশার আলো জন্ম নিয়েছে, তেমনই জন্ম নিয়েছে অনেকগুলো সংশয়, অনেকগুলো প্রশ্ন তোমাদের মনেও জন্ম নিয়েছে, আর সেগুলো তোমরা জানিয়েছো। আজকে এই ভিডিওর মধ্য দিয়ে সেটার উত্তর দেব। পাশাপাশি বলে রাখি, 22শে জুন যেহেতু রাজ্যে বাজেট অধিবেশন পেশ হতে চলেছে, সুতরাং সেই দিনও বহু প্রতীক্ষিত, যেরকম চাকরি প্রার্থীদের ক্ষেত্রে হতে পারে, চুক্তিভিত্তিক চাকরি প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে হতে পারে, সমস্ত বিষয়ে একটা অভূতপূর্ব পরিবর্তন আশা করা যাচ্ছে। সেটা কি হতে চলেছে সেটাও আজকে এই ভিডিওর মধ্য দিয়েই বলবো। তোমাদের প্রশ্নগুলো কি ছিল সেটাই A to Z সবটা আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর এস দে ম্যাডাম, ফ্যাকাল্টি মেম্বার অফ বৈঠক এডুকেশনাল ইনস্টিটিউশন। তাহলে তোমরা জিজ্ঞেস করেছো যে ম্যাডাম, এই যে সকলে বলছে পরীক্ষার ধরনে পরিবর্তন আসতে চলেছে, কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী এই বিষয়টা বলেছেন। কি কি পরিবর্তন আসবে, পরীক্ষা কেমন হবে, অর্থাৎ প্রশ্ন কেমন আসবে, পাশাপাশি শিক্ষাক্ষেত্র নিয়ে এত কথা বলা হচ্ছে, সত্যই কি কোন কোন খাতে কত শূন্য পদ আছে এবং নোটিফিকেশনগুলো কবে আসতে পারে, কিভাবে প্রস্তুতি নেব, সবটা A to Z জানাবো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আর একটা কথা বলে রাখি, যদি ভিডিওটা তোমার ইনফরমেটিভ লাগে, যদি মনে হয় এই ভিডিওটি তোমাকে সাহায্য করেছে, তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং পেজটিকে ফলো করে রাখবে। তাহলে চলো, কি বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। প্রথম যদি আমরা আসি, যে দেখো এখন যেহেতু পশ্চিমবঙ্গে নতুন সরকার, অর্থাৎ রাজ্যে কেন্দ্রে একই সরকার, ডাবল ইঞ্জিন সরকার, তাই একই সরকার, তাই এখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি অন্যান্য সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্রের পরীক্ষার প্রশ্নের মান আনা হবে? কেন্দ্রে যেরকম অর্থাৎ সেন্ট্রালের যে সমস্ত পরীক্ষার প্রশ্নের মান যেমন, তেমন কি এবার রাজ্যে আসবে? এটা খুব ভাইটাল একটা কোয়েশ্চেন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের মনের মধ্যে আসা স্বাভাবিক, এবং যারা পড়াশোনা করছো, যারা একটা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জেনে রাখা প্রয়োজন। কারণ প্রশ্ন কেমন আসে তার ভিত্তিতে প্রস্তুতিটা শুরু করতে হয়, তাই তো? তাহলে আমরা যদি দেখি, নতুন সরকার প্রথম যে পরীক্ষাটি নিয়েছে সেটা হচ্ছে WBCS প্রিলিমস। সেক্ষেত্রে আমরা দেখেছি কোয়েশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড হয়েছে, কোয়েশ্চেন ভালো হয়েছে। যারা প্রকৃত অর্থে মেধাবী, যারা প্রকৃত অর্থে পড়াশোনা করে, সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য ভালো প্রশ্ন, স্ট্যান্ডার্ড প্রশ্ন। কিন্তু কাকে বলে? কিছু প্রশ্ন সহজ, কিছু প্রশ্ন মডারেট, কিছু প্রশ্ন একটু কঠিন হয়। এই তিনটের ধরন একসাথে রাখা হয়, এটাকেই স্ট্যান্ডার্ড বলা হয়। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডার্ড প্রশ্ন আসাটাই প্রয়োজন। তাহলে যারা সত্যিকারের মেধাবী, যারা সত্যি পড়াশোনা করছে, অনেক দিন থেকে প্রস্তুতি নিচ্ছে, সেই রকমই ছাত্রছাত্রীরা এই সমস্ত পদগুলোর দাবিদার। এটা প্রয়োজন আছে, কারণ আমরা প্রকৃত অর্থেই সেই মূল্যবান একটা সম্পদকে তুলে আনতে পারবো প্রশ্নের মানের ধরনের ভিত্তিতেই পরীক্ষা হলে। না হলে কি হবে? না হলে যারা 1 মাস আগে শুরু করেছে তারাও 40 নাম্বার পেয়ে, 50 নাম্বার পেয়ে পাশ করে যাবে। সেখানে তো প্রকৃত অর্থের নির্বাচনটা হলো না, তাই তো? তাহলে কি যদি বলি এবার, তাহলে কিছু পরিবর্তন এসেছে, কিছু পরিবর্তন হয়েছে। WBCS এর প্রশ্ন সাধারণত এই রকমই হতো, তবে একটু অপশনের দিক থেকে তাকালে, মানে যেগুলো উত্তরের অপশন থাকে, সেদিকে কিছুটা পরিবর্তন এসেছে। বেশ কিছু প্রশ্নের ধরনের যেরকম মান ছিল সেখানে একটু পরিবর্তন এসেছে। তো এই যে একটা ব্যাপার আমরা খেয়াল করছি, তাহলে এখান থেকে বুঝতে পারছি যে নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে নিয়োগের পরীক্ষাগুলোর ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে। এবার কেমন পরিবর্তন আসবে? এটা কি শুধুই কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে, নাকি যারা শিক্ষকতার জন্য প্রস্তুতি নিচ্ছে সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রেও আসবে, সেটা বলবো। চলো তারপর নেক্সট আমরা আসি। দেখো,
এই যে কি কি পরিবর্তন আসবে, কারণ মুখ্যমন্ত্রী এ বিষয়ে নিজেই বলেছিলেন পরীক্ষার ধরনের পরিবর্তন হবে। এবং এখানটা একটু দেখো, এই যে নিয়োগে নয়া সিদ্ধান্ত, মূল্যায়ন পদ্ধতিও একই রকম করার ভাবনা। অর্থাৎ এখান থেকে তোমরা ভাবতেই পারো যে তাহলে কেন্দ্রের যেরকম প্রশ্নের মান, সেই মান অনুযায়ী কি কিন্তু এবার কি রাজ্যে প্রশ্ন আসবে? হ্যাঁ, কিছুটা তাই, ধরে নিতে হবে কিছুটা তাই। এবার কি কেমন কোন জায়গায় পরিবর্তন? প্রথম দেখো, মূল্যায়ন পদ্ধতিরও পরিবর্তন হবে, লিখিত পরীক্ষার গুরুত্ব বাড়বে, যেটা মুখ্যমন্ত্রী নিজেই কথা বলেছেন, বহুদিন আগেই বলেছেন, মানে বেশ কিছুদিন আগেই। এবং পাশাপাশি ইন্টারভিউর গুরুত্ব কমবে। কেন কমবে? কারণ যাতে দুর্নীতি আর না হয়, স্বজন পোষণ আর না হয়, তাই ইন্টারভিউয়ের নম্বর কম রাখা হবে। ইন্টারভিউয়ের নম্বর কম রেখে লিখিত পরীক্ষায় নাম্বার বাড়ানো হবে, যেটি আসলে মুখ্যমন্ত্রী নিজেই বলে দিয়েছিলেন যে 60 নাম্বার অর্থাৎ 60% পরীক্ষা, 30 নাম্বার বা 30% একাডেমিক এবং 10 এই ভিত্তিতে একটা নিয়োগের পরীক্ষা পরিচালিত হবে। এটা খুব ভালো বিষয়, কারণ পূর্বতন সরকার যে সমস্ত কারচুপি, যে সমস্ত দুর্নীতি জালিয়াতি করেছে, এই সরকার আর সেটা করতে চাইছে না। কারণ শিক্ষা ব্যবস্থাকে নিয়ে, নিয়োগ পদ্ধতি নিয়ে ছেলে খেলা করে করে আমরা এই 15 বছর, পূর্বতন সরকার করে গেছে ছেলে খেলা, 15 বছরের মাসুল দিচ্ছে রাজ্যবাসী। পিছিয়ে গেছি প্রায় 20 থেকে 30 বছর। পড়াশোনা থেকে ছেলেমেয়েরা অনেক দূরে সরে গিয়েছিল। চাকরি নেই, কেন পড়বো? চাকরির জন্য পড়লেও, ভালো করে পড়লেও চাকরিটা না আমি পাবো না, কে পাবে? কেন? যারা সরকারের খুব কাছের মানুষ। এটা তো হয়েইছে, সমস্ত জায়গায় হয়েছে, এটা তুমিও জানো, সেও জানে, আমিও জানি। এবং তুমি যদি সহমত হও অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, যদি এই ভিডিওটা তোমার ইনফরমেটিভ লাগে, বা যদি মনে হয় যে এরকম ভিডিও সত্যিই তোমার কাজে আসে, তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, আর পেজটাকে ফলো করে দেবে। চলো নেক্সট। নম্বর তাহলে কম রাখা হচ্ছে, এটা মানে দুর্দান্ত একটা ভালো সিদ্ধান্ত বলা যায়। আচ্ছা নেক্সট, এবার কি প্রশ্নপত্রের মান আগের থেকে বেশ কিছুটা কঠিন হতে পারে, এমনটা সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রশ্নপত্রের মান কঠিন কেন হবে সেটা একটা বিষয়। আমি যেমন প্রথমেই বললাম যে স্ট্যান্ডার্ড প্রশ্ন রাখা মানেই প্রকৃত অর্থে কে পড়াশোনা করে, প্রকৃত অর্থে যে ছেলেটি পড়াশোনা করেছে বা যে মেয়েটি পড়াশোনা করেছে সেই চাকরি পাবে, এটার প্রয়োজন আছে। একটা মিনিমাম স্ট্যান্ডার্ড তো মেনটেন করতে হবে। আগের বার যে এসএলএসটির ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম, বেশিরভাগ সাবজেক্টের প্রশ্ন একদম জলের মতো হয়েছিল, আর সেই কারণেই 1 মাস বা 2 সপ্তাহ আগে যেই ছেলেটি পড়াশোনা শুরু করেছে, একটু বাজার চলতি কয়েকটা বই দেখে নিয়েছে, সে সেটা দেখে পরীক্ষা দিয়ে বলছে আমি 40 পেয়ে গেছি। আমাদের ইনস্টিটিউশনে, বৈঠক ইনস্টিটিউশনের যে এতগুলি ছেলে মেয়ে, তারা দুঃখ প্রকাশ করেছে, ম্যাডাম এত খাটলাম, এত কিছু করলাম, এই রকম প্রশ্ন আশা করিনি ম্যাডাম। একদমই তাই। সুতরাং প্রশ্ন সহজ হলে সব থেকে কষ্ট কারা পায় জানো? যারা প্রকৃত অর্থে পড়াশোনা করে, এটা আমরা সকলে জানি। তাই স্ট্যান্ডার্ড মেনটেন করা প্রয়োজন। এবং যেখানে একটা শিক্ষক হবে, যেখানে একজন এ গ্রুপের অফিসার হবে, একটা সরকারি চাকরি পাবে, তার যোগ্যতা কতখানি আমরা দেখে নেব না? না হলে তাকে এই সরকারে নিয়োগ করে লাভ কি? সুতরাং এটার দরকার আছে। যদি এইটা একেবারে মেনটেন হয়, যদি এই সরকার সেটাকে মেনটেন করেন, আমি বলবো খুব ভালো বিষয়। আচ্ছা, এর পরবর্তীতে কনসেপচুয়াল প্রশ্ন, অর্থাৎ কনসেপচুয়াল প্রশ্ন রাখার সম্ভাবনা থাকছে। ফলে কনসেপচুয়াল মানেই কিন্তু একটা বিষয় আমাদের বুঝতে হয় যে শুধু আমি 10টা এমসিকিউ করে নিলাম বা 10টা প্রশ্ন উত্তর মুখস্থ করে নিলাম, আমি একটা কমন পেয়ে যাব, এই রকম নয়। কনসেপচুয়াল প্রশ্ন মানেই এটা যে তোমাকে বিষয়টা বুঝে পড়তে হয়, সেটা তুমি বুঝে পড়লে সহজে উত্তর দিতে পারবে। না হলে এরকম হবে যে তুমি যদি শুধু 10টা প্রশ্ন মুখস্থ করে চলে গেলে বা 100টা প্রশ্ন মুখস্থ করে চলে গেলে, তারপরে ওখানে গিয়ে যদি কনসেপচুয়াল প্রশ্ন আসে, তুমি উত্তরের অপশন দেখেই ঘাবড়ে যাবে, কোনটা হবে আমি তো বুঝতে পারছি না, এটা তো একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দিলেই ব্যাস সে হয়ে যাবে। এই কারণেই দেখবে যারা
কম বয়সে, অর্থাৎ যারা 8, 9, 10 যারা অঙ্ক মুখস্থ করে অঙ্ক করতে যেত, কি হতো তাদের? শুধু নাম্বারটা 6-এর জায়গায় 9 করে দিলে, রামের জায়গায় শ্যাম করে দিলে, সে আর উত্তরটা করতে পারতো না। ফলে কনসেপ্টটা তো দরকার, কনসেপচুয়াল প্রশ্ন হওয়াই দরকার, এবং তোমাকে কনসেপচুয়াল পড়তেও হবে। আর এটাই তো যথার্থ পড়াশোনা। শুধু মুখস্থ বিদ্যা তো পড়াশোনা নয়। হ্যাঁ, মুখস্থ আমাদের হয়ে যায় প্র্যাকটিসের মাধ্যমে, বারবার পড়তে পড়তে। যে কোনো বিষয় আমাদের বারবার পড়তে পড়তে আমাদের মাথায় থেকে যায়। কিন্তু ওই যে আমি 100খানা প্রশ্ন করেছি, উত্তর করেছি মানেই আমি 2টো কমন পেয়ে যাব, সেটা কিন্তু হবে না। আর এই কারণেই আমি আবারও বলছি যে যখন SLST দেখেছিলাম, খারাপ লেগেছিল ছেলে মেয়েদের জন্য, যে এত পড়াশোনা করেছে, আমরা এত বেশি করে তাদের স্টাডি মেটস দিয়ে, এক্সট্রা ক্লাস দিয়ে এত রকম ভাবে পড়িয়েছিলাম, তারপর এমন প্রশ্ন এসেছে যে কিছু বলার নেই। 9-10 বিষয়টাই বেশি করে বলছে। ওই 11-12 অবশ্য বেশ কিছু সাবজেক্টে সহজই এসেছিল, বেশ কিছু সাবজেক্ট মোটামুটি ছিল স্ট্যান্ডার্ড। আসি এবার, মেধার ভিত্তিতে নিয়োগ হবে, এটা তো জানি আমরা দেখেছি যে উচ্চশিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী এই কথাটি বলেছেন বারবার। এতক্ষণ আমি এটাই আলোচনা করছিলাম যে মেধার ভিত্তিতে নিয়োগ যদি করতে হয়, তাহলে প্রশ্নর ধরন স্ট্যান্ডার্ড করতে হবে, তবেই তো বুঝতে পারা যাবে যে কে ভালো কে খারাপ। তারপর পরীক্ষার OMR এর কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়িতে নিয়ে আসতে পারবে। হ্যাঁ, এটা খুব ভালো একটা উদ্যোগ, তোমরা জানবে। কারণ আমি কি পরীক্ষা দিলাম, আমি কোন প্রশ্নগুলো ঠিক করলাম, কোনগুলো ভুল করলাম, সেগুলো আমার কাছে থাকলো। যদি কোনোভাবে কমিশন সেই প্রশ্নটার উত্তর ভুল দেখায়, আমি যদি মনে করি ওটা ঠিক, তাহলে আমি চ্যালেঞ্জ করতে পারবো, আমার কাছে কার্বন কপি আছে, তাহলে দুর্নীতি হওয়ার জায়গা অনেক কম। সুতরাং এটা খুবই ভালো উদ্যোগ যদি এটা পুরোপুরি কার্যকরী হয়ে যায়। তারপর আসি, তারপর কি 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে, যেটা তোমরা জানো সাধারণত এটা মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন। 5 বছরের বয়সে ছাড় দেওয়া হওয়ার কথা, অর্থাৎ প্রত্যেক সরকারি যে নিয়োগ পরীক্ষাগুলোর মধ্যে 5 বছরের বয়সের ছাড় দেওয়ার তিনি কথা দিয়েছেন। পাশাপাশি মহিলাদের ক্ষেত্রে সংরক্ষণ আসতে চলেছে, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে 30% সংরক্ষণের কথাও মুখ্যমন্ত্রী বলেছেন। সুতরাং এটাও একটা খুব ভালো দিক, মহিলাদের ক্ষেত্রে 30% সংরক্ষণ। অনেকে এটা নিয়ে কথা বলছেন, কিন্তু আসলে একটা বিষয়, মহিলাদের ক্ষেত্রে সংরক্ষণ কিন্তু প্রয়োজন। তারপর আবেদন মূল্য থাকছে না, কারণ তোমরা এবার ফর্ম ফিল আপ করতে গেলেও আবেদন মূল্য রাখা হবে না, এমনটাই মুখ্যমন্ত্রী বলেছিলেন। পাশাপাশি কি সব থেকে যেটা বড় বিষয়, দেখো প্রতি বছর বছর নিয়োগ হবে। এবং এই যে কথাটি আমরা যদি দেখি, এখানে আমি একটা পেপার কাটিং রেখেছি, দেখো সরকারি স্কুলের আধুনিকীকরণে পদক্ষেপ নিচ্ছেন সরকার। তারপর কি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার বদ্ধপরিকর। আচ্ছা, তারপরে কি আসি, লাইব্রেরি থেকে ল্যাবরেটরির মানোন্নয়ন করা হবে। রাজ্যপাল নিজে যে কথাগুলি বলেছেন, শিক্ষকের অভাব দূর করতে স্কুলগুলিতে কি বলা হয়েছিল, যে শিক্ষক নিয়োগ করা হবে। ঠিক আছে, শিক্ষকের অভাব দূর করতে শিক্ষক নিয়োগ করা হবে, বছরে 2টো করে টেট পরীক্ষা হবে। সমস্ত কিছু আমরা জানতে পাচ্ছি রাজ্যপালের এই ভাষণ থেকেই। ফলে একটা বাস্তবিক কথা, যে আসলে তো বলা হয় যে শিক্ষকরাই সমাজের মানদণ্ড বা মেরুদণ্ড। এই যে শিক্ষকরাই যদি মেরুদণ্ড হয়, সেই মেরুদণ্ডটাকেই এতদিন ধরে ভেঙে দেওয়া হয়েছিল। শিক্ষকদেরকে বারে বারে প্রতিবাদ করতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, সব জায়গাতেই। অবশ্য শুধু শিক্ষক বললে হবে না, দুর্নীতি কোন জায়গায় হয়নি। কিন্তু শিক্ষক নিয়োগ সত্যই তো প্রয়োজন, না হলে একটা সমাজের এই যে একটা সামগ্রিক উন্নতি কি করে হয়। ফলে সেই যাবতীয় যা জায়গায় দুর্নীতি যা কিছু হয়েছিল যে সমস্ত নিয়োগের ক্ষেত্রে, সেগুলি এবার বন্ধ হবে। তারপর আসি আমরা এবার, তাহলে এখন প্রসঙ্গ হচ্ছে যে প্রস্তুতি কিভাবে আমাকে নিতে হবে। প্রস্তুতি কিভাবে নিলে আমি খুব সহজে, বা আমি যে চাকরিটা লক্ষ্য করে বসে আছি সেটা আমার হবে। প্রথমেই দেখো, সিলেবাসটা ভালো করে আমাদের জানতে হবে, অবশ্যই তাই। এবং বই পড়তে হবে, তো টেক্সট বুকগুলো পড়তে হবে। ঠিক আছে, আগে থেকে প্রস্তুতি নিতে হবে। 1-2 মাস আগে আমি শুরু করলাম, তারপর আমি
ভাবলাম যে এই তো আগে যা দেখেছি সেরকম ভাবে আমি পাশ করে যাব, সেটা কিন্তু আর হবে না। বলো তো, আগে থেকে প্রস্তুতি না নিলে যেরকম প্রশ্নের সম্মুখীন তুমি হতে যাচ্ছ, সেখানে কিন্তু নিজের জায়গাটা নিজের করতে পারবে না। তাই আগে থেকে প্রস্তুতি নিতে হবে। এবার তোমরা যারা জিজ্ঞেস করছিলে যে টেট পরীক্ষার ধরন কেমন হবে, আপার প্রাইমারি টেট, প্রাইমারি টেট, দেখো এক্ষেত্রেও বলে রাখি, আগেও দেখেছো প্রাইমারি টেটের 2023-এর প্রশ্ন বা স্পেশাল এডুকেটরের দেখেছো, প্রশ্ন কিন্তু কঠিন হয়েছিল। প্রশ্ন কঠিন হয়েছিল ফলে অনেকে কিন্তু পাশ করতে পারেনি। ফলত আপার প্রাইমারি টেট বা প্রাইমারি টেটের ক্ষেত্রেও প্রশ্নের ধরন হয়তো পরিবর্তন হতে পারে, তবে আরেকটা বিষয় আছে এখানে, শুধুমাত্র পার্টিকুলার টেটের বিষয়টাই বলছি, সেটা হচ্ছে যেহেতু ইন সার্ভিস আর ফ্রেশার্সরা যদি একসাথে পরীক্ষা দেয় টেট, তাহলে সেক্ষেত্রে এই অন্তত 2 বছর একটু সাধারণ বা একটু সহজ রাখা হতে পারে প্রশ্ন, কিন্তু তার পরবর্তী থেকে আবার হয়তো যেমন মান সিটেটের ধাঁচে হতে পারে প্রশ্ন, এমনটাই সম্ভাবনা করা হচ্ছে। ঠিক আছে, এরপর দেখো, শুধু পরীক্ষার আগে কয়েকটা বাজার চলতি নোটবুক পড়ে মুখস্থ করলে পিছিয়ে যেতে হবে, একদম সত্য কথা। বাজারে প্রচুর বই আছে, কয়েকটা বই তুমি তুলে নিচ্ছ, মনে করছো যে প্রচুর প্রশ্ন আছে, তো উত্তর তো আছে, আমি এগুলো মুখস্থ করে চলে যাব, না, সেটা আর হবে না। তোমাকে এবার ভালো করে ইন ডেপথ পড়তে হবে, তবে তুমি গিয়ে চাকরিটা করতে পারবে, না হলে কিন্তু তুমি পাবে না, পিছিয়ে পড়বে। ঠিক আছে, প্রতিটি বিষয়ের ডিটেল কনসেপ্ট তোমার থাকতে হবে। দেখো, ডিটেল কনসেপ্ট মানে আমি এইটা বলছি না তুমি 10 নম্বরের বড় বড় প্রশ্নের উত্তর লিখবে, না, যেটুকু পড়বে সেইটুকু থেকে তোমার যথার্থ জ্ঞান যেন থাকে। ব্যাপারটা বোঝাতে পেরেছি? শুধু আমি একটা আমার ব্যাকরণ, আমি ব্যাকরণের সন্ধির নিয়মটা বুঝলাম না, 4টে সন্ধি পড়ে মুখস্থ করে চলে গেছি, এইটা আর হবে না। বুঝতে পেরেছো? তারপর কি, বারবার রিভিশন বা প্র্যাকটিসের মাধ্যমে থাকতে হবে, কারণ এটা তো খুব স্বাভাবিক। আমি যেটা এক্ষুনি তোমাদের বলছিলাম যে বারবার তুমি যদি রিভিশন করো, প্র্যাকটিস করো, যে কোনো বিষয় আমাদের কাছে সহজ হয়ে যায়, তার জন্য বিশাল কিছু লাগে না, তাই তো? রিভিশন খুব বড় একটা মন্ত্র সাফল্যের। তারপর কি, ফ্রি ক্লাসের চক্করে বিষয় বহির্ভূত বা অপ্রয়োজনীয় বিষয় পড়লে হবে না। এই কথাটা কেন বললাম? কারণ ধরো দেখবে অনেক জায়গায় কি হয়, ফ্রি ক্লাসের নাম করে ধরো একটা কোর্সের সাথে আর একটা কোর্সকে ইনক্লুড করে দিয়ে, দুটো কোর্সের তো সিলেবাস বা দুটো পরীক্ষার তো সিলেবাস এক হয় না, একেবারে আলাদা হয়। কিন্তু হয়তো সেই সমস্ত ইনস্টিটিউশন কি করছে, একটার সাথে আর একটাকে, যেমন আমি যদি একটা উদাহরণ হিসেবে ধরি যে পঞ্চায়েতের সাথে পুলিশ, রেল, এই যে কম্বাইন্ড করে দিয়ে, কারণ পঞ্চায়েতের সিলেবাস আলাদা, রেলের সিলেবাস আলাদা, তখন কি হয়, বিষয়টা ছাত্রছাত্রীরা কনফিউজড হয়ে যায়। এবার তুমি হয়তো ফ্রি ক্লাস দেখছো, তোমার উদ্দেশ্য একটা, তোমার লক্ষ্য একটা, তুমি সেখানে ভয় পেয়ে যাচ্ছ, পিছিয়ে পড়ছো কেন? কারণ তুমি বুঝতে পারছো না যে এটা তো আমার সিলেবাসের নয়, আমার তো এটা সিলেবাসের মধ্যে পড়ে না, তাহলে কি ব্যাপারটা হলো, আমি তাহলে পারবো না, এই যে একটা আতঙ্ক, এগুলো ইচ্ছাকৃত ক্রিয়েট করা। এই সব জায়গাটা থেকে নিজেকে সরিয়ে রাখবে। তোমার যেটা লক্ষ্য, তুমি ঠিক সেই লক্ষ্যে দাঁড়িয়ে থাকবে। আমার এটা লক্ষ্য, আমি রেলের জন্য বা আমি পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছি, যে কোনো একটা হতে পারে, বা যদি দুটোও হয়, এই রকম যেন না হয় যে আরো 4টে তার সাথে একসাথে করে দিয়ে সেগুলোকে কম্বাইন করে হয়তো সেই সমস্ত প্রতিষ্ঠানে লাভ হবে কিন্তু তোমার জীবনে ক্ষতি হয়ে যাবে। এরকম অনেক ছাত্রছাত্রী আমাদের এখানে এসে বলো, তাদের স্বার্থেই এই কথাগুলি বলছি। এবার দেখো, তাহলে কি লক্ষ্য আমাদের স্থির করতে হবে। দেখো, এই কথাটা একদম বাস্তবিক কথা, ঠিক আছে? তোমার যদি লক্ষ্য না থাকে, তুমি আসলে কি পড়তে চাইছো, কোন চাকরির জন্য প্রিপারেশন নিতে চাইছো, সেটা তোমাকে নির্দিষ্ট করতে হবে। তারপর কি, চকচকে বিজ্ঞাপনে ভুলে না গিয়ে, দেখো এই বিষয়গুলো কেন বলছি, কারণ বহু ছাত্রছাত্রীদের মুখ থেকে এই বিষয়গুলো আমি শুনি। একটা খুব প্রাসঙ্গিক কথা আছে যে বিজ্ঞাপনে মুখ ঢেকে যায়। এই যে বিজ্ঞাপন বিষয়টা এমনই, সেটা এমন চকচকে সুন্দর করে মোড়কে মুড়ে পরিবেশন করা হচ্ছে, তোমরা দেখে ভাবছো যে বাহ, চমৎকার ব্যাপার, কিন্তু ভিতরে গিয়ে দেখছো যে লাইভ ক্লাস নেই, রেকর্ডেড ক্লাস দেওয়া হচ্ছে, অভিযোগ করার জায়গাটা পর্যন্ত রাখা হয়নি।
আমি নিজে এই বিষয়টা শুনেছি, আমাদের স্টুডেন্টসরা বলেছে ম্যাডাম ওই জায়গায় ভর্তি হয়ে ভুল করে ফেলেছি, ভেবেছিলাম লাইভ ক্লাস হবে কিন্তু রেকর্ডেড ক্লাস হচ্ছে গুগল মিটে। ফলে বিজ্ঞাপন ততটুকুই ঠিক আছে যতটুকু পরিবেশন করা যায়, না হলে ব্যাপারটা কেমন হয় জানো তো, যেরকম হচ্ছে বিষয়, তোমরা বিমলের বিজ্ঞাপন দেখো, বড় বড় সেলিব্রিটিরা দিচ্ছে, তারা কি আসলে সেটা খায়? ফলত এই রকম বিজ্ঞাপন থেকে নিজেকে দূরে থাকতে হবে। এরকম বহু জায়গা থেকে, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকেই অনেক কিছু জিনিস পাঠায় আমাদের ছাত্রছাত্রীরা। কিছুদিন আগে একটা বিষয় দেখছিলাম যে একজন শিক্ষক বলছেন যে আসলে এই যে অল ইন ওয়ান বই পড়ে কিছু হবে না, তারপর ফ্রি ক্লাস দেখে কিছু হবে না, অনেকেই নাকি WBCS এর স্ক্রিনশট নিয়ে নিয়ে কতগুলো প্রশ্ন কমন এসেছে সেসব নাকি দেখিয়ে বিজ্ঞাপন করছেন। আসলে এখান থেকে একটা বিষয়, যিনি এই কথাটা বলছেন তিনি নিজেই কিন্তু সেটা করেন বা করেছেন, এতদিন ধরে করে আসছেন। এমনই তারা বিজ্ঞাপন করেন, এতটাই সিনেমেটিক যে সিনেমাও হার মেনে যাবে, মানে ড্রামার থেকেও মেলোড্রামা বেশি। সুতরাং সে আবার এই বিষয়টা বলছে, তো এখানে বোঝা যায় যে চালুনি করে ছুঁচের বিচার। সে এই কথা বলতে নেমেছে, কিন্তু সে নিজেই এত কিছু করে আসছে। ফলত এইগুলো তোমাদেরকে ভাবতে হবে যে আগে আমি ক্লাস দেখি, আগে আমি নোট দেখি, শুধু বিজ্ঞাপন নয়। এবং বিজ্ঞাপন সকলকে দিতে প্রয়োজন হয় না। তোমরা কি বোরোলিনের বিজ্ঞাপন খুব বেশি দেখো? দেখো না, তাই তো? কিন্তু রাতের শেষে ওটাই সবার রাতের প্রয়োজন হয়। ফলে বিজ্ঞাপন যত বেশি চকচকে, ওই যে বলি যে সোনা চকচকে হয় না, আর চকচকে হলেই সেটা সোনা হয় না, এই পার্থক্যটা তোমাকে নির্দিষ্ট করতে হবে। কারণ তোমার একটা জীবনের পরীক্ষা, একটা চাকরি তো নেহাতি মুখের কথা নয়, একবার পেয়ে গেলাম মানে জীবন তৈরি। শুধু তোমার জীবন নয়, তোমার পরবর্তী জেনারেশনও তৈরি কিন্তু। কারণ তুমি চাকরি না পেলে যেরকম তোমার সমস্ত বিষয়টা হবে, চাকরি পেয়ে গেলে একটা সরকারি, তাহলে পরবর্তী জীবনটা বা তোমার পরবর্তী প্রজন্ম সেইভাবেই কিন্তু বেড়ে উঠবে, গড়ে উঠবে। সুতরাং এখানে না তোমাকে ঠিক ভুল বিচার করতে হবে। তোমরা দেখবে এই যে কিছুদিন আগে 9, 10, 11, 12 SLSTর বা প্রাইমারির ইন্টারভিউ, মক ইন্টারভিউ প্রস্তুতি সমস্ত অনেক জায়গাতেই চলছিল, কম বেশি প্রত্যেকে দেখেছো সে ব্যাপারটা। এবার কিছু কিছু ইনস্টিটিউশন কি করে, সেটা হচ্ছে যে নিজেদের ইনস্টিটিউশনের স্টাফদেরকেই বসিয়ে দেয় ইন্টারভিউ নেয়ার জন্য। তাদের শিক্ষাগত যোগ্যতা, তারা কি কোনো কলেজ, বিশ্ববিদ্যালয় বা কোনো স্কুলে কি পড়ান? না, পড়ান না। আচ্ছা, নিদেন পক্ষে সে গবেষকও হতে পারতো? না, সেটাও নয়। ফলে তার ঠিক কতটা জ্ঞান থাকবে একজনকে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি করানোর? সে তো নিজে এই জায়গাটা কখনো ফেসই করেনি। আমি পার্টিকুলার কোনো নির্দিষ্ট একটা ইনস্টিটিউশনকে কেন্দ্র করে বলছি না, বা আমি বৈঠকি ইনস্টিটিউশনকে প্রমোট করছি, এরকমও নয়। কিন্তু আমি তোমাদের সত্যিটা সামনে নিয়ে আসার চেষ্টা করছি যে জীবনের সিদ্ধান্তটা এইভাবে নাও, কারণ এই সময়টা পেরিয়ে গেলে আর পাবে না। তাই এমনই সিদ্ধান্ত নাও, সবটা ভালো করে জেনে বুঝে সিদ্ধান্ত নাও। দেখো, বাঙালি কিন্তু খুব বুদ্ধিমান জাতি, কিন্তু আজকে যেটা হয়েছে, এই যে বললাম এত বছর ধরে যেহেতু পুরো শিক্ষা ব্যবস্থাটাকে নয়-ছয় করে দিয়েছে আগের সরকার, তাই বাঙালি শিক্ষার দিক থেকে পিছিয়ে এসেছে। না হলে একটা সময় পশ্চিমবঙ্গকে দেখে বা বাঙালিকে দেখে বাঙালি শিক্ষার দিক থেকে সব থেকে এগিয়ে ছিল। প্রথম IPS হতো বাঙালি, সব দিক থেকে বাঙালি। ফলে এই ব্যাপারটা না আমাদের খেয়াল রাখতে হবে। তুমি বাড়িতে নিজে প্রিপারেশন নাও, কোনো সমস্যা নেই, কিন্তু জীবনের সঠিক সিদ্ধান্তটা ঠিকভাবে নাও, যেন এখন যদি কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেলো তাহলে কিন্তু চাকরিটা হবে না। এই কথাটা আমি বারবার তোমাদেরকে বোঝাই। তাহলে একটা বিষয় আমাদের কি করতে হবে, আমাদেরকে আমার খিদেটা বুঝতে হবে যে আমি ঠিক কি চাইছি, আমি যথার্থ পাচ্ছি কিনা, এটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে, পাশাপাশি কি করতে হবে, সেটা হচ্ছে যে যে বিষয়টা আমি বা যে পরীক্ষার জন্য তৈরি হচ্ছি তার বইপত্র আমাকে কাছে রাখতে হবে। দেখো, প্রত্যেকটা ইনস্টিটিউশনই কম বেশি তোমাদের নোটস দিয়ে দেবে। ঠিক আছে, নোটস বৈঠকি ইনস্টিটিউশনও দেয়, স্টাডি মেটেরিয়ালস দেয়, নোটবুকও দিয়ে দেয়, মক টেস্টও দেয়, কিন্তু এইগুলো তোমাকে যথার্থভাবে পড়তে হবে। আর তার পাশাপাশি
একজন এমন গাইডকে চুজ করতে হবে, অর্থাৎ একজন এমন শিক্ষক থাকবেন তার যেন সেই যোগ্যতাটুকু থাকে। আমি এটা সব সময় বলি, তার যেন সেই যোগ্যতাটুকু থাকে যে সে, আমি যার কাছে পড়ছি আমি তাকে ঠিক কতটা গ্রহণ করতে পারছি। ব্যাপারটা বোঝাতে পারলাম? ধরো তুমি আমার ছাত্র, তুমি যদি আমাকে আমার ভেবে নাও আমার যোগ্যতা নিয়ে আমি ভালো করে পড়াতে পারি না, তাহলে কিন্তু তুমি আমার কাছে পড়ে স্যাটিসফাই হবে না। ফলে তোমাকে আমার সবটা জানা প্রয়োজন, যে ম্যাডাম যে আমাকে এতগুলো কথা বলছেন, আমি তাহলে ম্যাডামের রেজাল্ট দেখি, ম্যাডামের কেরিয়ার দেখি, ম্যাডাম কি কি করেছেন দেখি। এক্স্যাক্টলি তোমার অধিকার আছে, তুমি দেখবে না কেন? ফলত এইটা কিন্তু বৈঠক ইনস্টিটিউশন এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে। আমাদের একজন ফ্যাকাল্টিও এইরকম না যে এই দুদিন আগে নেট পাস করেছে পড়াতে চলে এসেছে, না। আমরা সকলের সমস্ত বিষয়টা গ্রহণ করে দেখি এবং আমাদের কর্তৃপক্ষ দেখেন যার যতখানি যোগ্যতা, সেই যোগ্যতা যথার্থ হলেই তাকে কিন্তু পড়াতে দেওয়া হয়। কারণ ছাত্র তৈরি করা ভাষণ দিয়ে হয় না, ছাত্রদের রেজাল্ট করানো ভাষণ দিয়ে হয় না। ভাষণ দিয়ে ফলোয়ার্স পাওয়া যাবে, ভাষণ দিয়ে তো পাশ করানো যাবে না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফলে আমি এখন যাই বলি, আমি যদি না পড়াতে পারি আমি কটা স্টুডেন্টকে পাশ করাবো, এটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। ফলে পরিশ্রম করতে হয় প্রত্যেকজনকে, প্রত্যেকজন তার নিজের মতো করে পরিশ্রম করে প্রত্যেকটা স্যার ম্যাডাম বৈঠক ইনস্টিটিউশনে তোমাদের জন্য। আচ্ছা, আমি তো এতগুলো কথা তোমাদের বলছি, চলো শুধু মুখের কথা আমার বিশ্বাস করো না। আমি তোমাদের এতক্ষণ নিজেই বারণ করছিলাম যে মুখের কথা কারো শুনে বিশ্বাস করবে না, কাজে দেখাবো। চলো তোমাদের একটু দেখিয়ে দিই বিষয়টা, ঠিক আছে? আচ্ছা চলো, নেট জেআরএফ এর যে উড়ান ব্যাচ বৈঠক ইনস্টিটিউশনের, এখানে কোন কোন ফ্যাকাল্টি পড়াচ্ছে একবার তোমাদের দেখাই। দেখো, এই যে নেট জেআরএফ এর ব্যাচে তোমরা দেখতে পাবে গিয়ে এটা ওয়েবসাইট থেকে। আমি তোমাদের এখানে ক্লাস নিই, ডক্টর এস দে ম্যাডাম, তোমরা চেনো আমাকে কম বেশি, ডক্টর এন খান ক্লাস নেন, ডক্টর পৃথা ম্যাডাম ক্লাস নেন। ফলে প্রত্যেকের ডেজিগনেশন, কোয়ালিফিকেশন আলাদা করে হয়তো বা বলার কিছু নেই। পাশাপাশি একটা বিষয় তোমাদের বলে রাখি, তোমরা অনেকে একটা কথা কম বেশি এদিক ওদিক থেকে শুনে আসি। অবশ্য সবার কাছে একটা মানুষ প্রিয় হতে পারে না, ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরাই আমাদের যারা খুব প্রিয়। তবে কিছু কিরকম ছাত্রছাত্রী আছে তারা একটা বিষয় বলে, যেরকম ম্যাডাম কোর্স ফি না খুব বেশি। আমি একটা উদাহরণ দিই, ধরো আপার প্রাইমারি টেটের কোর্স ফি 3,000 3,500 টাকা বৈঠক ইনস্টিটিউশনের। তার যে ভ্যালিডিটি সেটা কিন্তু আপ টু এক্সাম। কি কি পাচ্ছ তার মধ্যে? তোমরা অনলাইন অফলাইন ক্লাস, রেকর্ডেড ক্লাস, স্টাডি মেটেরিয়ালস, নোটবুক, মক টেস্ট, টেস্ট সিরিজ, লাইভ ক্লাস, তারপর সবকিছু পাচ্ছ, ঠিক আছে? এবং প্রত্যেকজন স্যার ম্যাডাম আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা ক্লাস নেন। এবার হচ্ছে ব্যাপার, কেন বলছি কথাটা, দেখো কিছু কিছু সময় না বলার প্রয়োজনীয়তা থাকে। সব সময় যে চুপ করে থাকলেই নিজেকে ভালো প্রমাণ করা যায় তা নয়, কারণ কোনো কোনো সময় বলতে হয়। না বললে একেবারেই অসহায়ের মতো শুধু চুপচাপ দেখতে হবে। তোমার অস্তিত্বটাকে বজায় রাখার জন্য তোমায় কথা বলতে জানতে হবে। ফলত কেন বলছি কথাটা, এই যে 3,000 বা 3,500 টাকা কোর্স ফি, এটা খুব বেশি। আচ্ছা ধরছি আমি, পুজো আসছে, পুজোর সময় তথাকথিত তোমরা একটা ব্র্যান্ডেড জামা কিনতে যাবে, যা কিছু কিনতে যাও, ব্র্যান্ডেড শাড়ি কিনতে যাও, তার দাম কত? নিজেকে প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো। আচ্ছা এটাও ছাড়ছি, চলো তুমি এক মাসে তোমার বাড়িতে গেস্ট এসেছে, তুমি 3 বার পাঁঠার মাংস রান্না করবে 1 কেজি করে, কত টাকা হয় নিজে হিসাব করো। আচ্ছা তার পরবর্তীতে তুমি চাকরিটা পাওয়ার পরে 40,000 45,000 বেতন পাবে, কিন্তু তোমার মনে হচ্ছে 3,000 টাকা 3,500 টাকা বিশাল কিছু। দেখো মূল্যটা তো বুঝতে হয়। এবার এই মূল্যটাই তোমরা বুঝতে পারো না যে আমি 500 টাকা তো পড়ানো যায়, আমি একা 500 টাকায় পড়াবো আপার প্রাইমারি টেট, শুধু আমি বাড়িতে বসে আমি নিজের মতো করে পড়াবো, আমি নোটফোট কিছু দেবো না, শুধু 4টে লেকচার দেবো সারাদিনে, ব্যাস। বলো তোমাদের জন্য কি সেটা যথার্থ হবে? ফলে আসলে এমনই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা অন্যান্য স্টেটকে দেখে বলি তো যে খুব সস্তায় এডুকেশন, না বাংলাও দেয়,
বাংলা সস্তাতেই এডুকেশন দেয়, কিন্তু এডুকেশন সিস্টেমটাই একেবারে নষ্ট হয়ে গিয়েছিল পূর্বতন সরকারের সময়। এখন বাংলাও উদাহরণস্বরূপ সকল জায়গায় যাবে। এই বাংলা থেকেই প্রচুর সস্তায় এডুকেশন দেওয়া হয়, অন্য স্টেটকে দেখতে হবে না। 1400 টাকায় আপার প্রাইমারির কোর্স, সায়েন্স আর্টস সব যাবতীয় ফেসিলিটিস বললাম সব ওখানে পাচ্ছ, সহজ জিনিস। ফলে একটা ব্যাপার তো খুব সত্যি, এডুকেশনের এই যে ফিজ কমের জন্য একদিক থেকে ভালো হয়েছে ঠিকই, অনেক দুস্থ ছাত্রছাত্রী পড়তে পারছে, কিন্তু একদিক থেকে খারাপও হয়েছে। কেন খারাপ? ধরো আমার হাতেই পেনটা আছে, এই পেনটা আমি 50,000 টাকা দিয়ে কিনেছি, ঠিক আছে? যদি 50,000 টাকা দিয়ে কিনি, সেটাকে আমি না এইভাবে ব্যবহার করব, 50,000 টাকার জিনিস তো। আর আমি এটা 1,000 টাকা দিয়ে কিনেছি, চলো এইভাবে এইভাবে সেইভাবে, পড়ে গেলে আবার তুলে নেবো, আরেকটা কিনে নেবো, এইভাবে ব্যবহার করব। পার্থক্য তো আছেই। তুমি বেশি মূল্য দিয়ে যখন জিনিসটা দেখো না, বাবা মা প্রশ্ন করে এত টাকা ইনভেস্ট করছি তোমার পিছনে, রেজাল্ট আমার চাই, বারে বারে খোটা দেয়, খোটার দরকার আছে। কিন্তু ওই 2,000-3,000 টাকার তো মূল্য নেই। ওই যে বললাম একটা জামা কিনতে চলে যায়, 3 বার পাঁঠার মাংস খেতে চলে যায়, মূল্য তো নেই। সুতরাং বাবা মাও আর বারবার ওটা নিয়ে মাথা ঘামায় না। তোমরা তো মনে করো যে কি দরকার, ও 2,000-3,000 টাকা, আবার পরের বছর আবার একবার কোর্স কিনে নেবো, আবার একবার পড়বো। ফলে এই মূল্যটাও তোমরা জীবন থেকে হারিয়ে ফেলছো। ফলত একটা পক্ষের ভালো হয়েছে, আর একটা পক্ষ পুরোপুরি এখান থেকে বেরিয়ে যাচ্ছ। এগুলো প্রত্যেকটা বিষয় মাথায় রাখবে, রেখে নিজের সিদ্ধান্ত নিজে নেবে। আর যদি তোমরা আমার সাথে একমত হও, তাহলে অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবে। তাহলে পাশাপাশি আর একবার সব ব্যাপারটা বলে দিই, আমরা দেখতে পাবো যে 22শে জুন নতুন কিছু আসতে চলেছে, বহু প্রতীক্ষিত আমাদের এই সমস্ত শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বা চাকরির নিয়োগের ক্ষেত্রে একটা পরিবর্তন আসতে চলেছে। এর পাশাপাশিও যারা চুক্তিভিত্তিক কর্মচারী ইত্যাদি যারা আছেন, তাদেরও হয়তো কিছু একটা ভালো ফল আসতে চলেছে, তাদের জন্য সুখবর আসতে চলেছে। ফলত এখন বিষয় হচ্ছে যে আমাদের টেট যেমন প্রতি বছর বছর হবে, এবং পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এসএলএসটিও হওয়ার সম্ভাবনা আসছে, এবং নোটিফিকেশন আপার প্রাইমারির খুব শীঘ্রই আসতে চলেছে, এসএলএসটির ইন্টারভিউ শুরু হবে, সমস্ত কিছু। একটা শুধু গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি তোমাদের, সেটা হচ্ছে এসসি এসটি ওবিসি ভুয়ো সার্টিফিকেটের যারা যারা ভুয়ো সার্টিফিকেট ইস্যু করেছিলেন, তাদের আবেদন কিন্তু বা তাদের এই সার্টিফিকেট কিন্তু বাতিল করার অর্ডার দিয়েছে সরকার। ফলত এই যে ব্যবস্থাটা যদি একটু ঠিকঠাক ভাবে চলে আসে, তাহলে আমরা দেখব বারে বারে সমস্ত নোটিফিকেশন আবার আসবে। একটা তোমাদের বিষয় দেখিয়ে দিই, দেখো এখানে কি বলা হয়েছে, বাংলায় 55,000 শিক্ষক নিয়োগ করছে নবান্ন, লিস্ট তৈরি। অর্থাৎ এখানে পশ্চিমবঙ্গ বিভিন্ন দপ্তরে কত শূন্য পদ রয়েছে তার তালিকা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলির কাছ থেকে চেয়ে পাঠিয়েছিল নবান্ন, সেই লিস্ট রাজ্য সচিবালয়ে এসে পৌঁছেছে। তাতে দেখা যাচ্ছে বাংলায় প্রাথমিক, উচ্চ প্রাথমিক, এসএলএসটি নবম, দশম, একাদশ, দ্বাদশ মিলিয়ে 55,000 শিক্ষকের শূন্য পদ শূন্য অবস্থায় পড়ে রয়েছে। সেগুলির সব নিয়ম মেনে স্বচ্ছতায় নিয়োগ করা হবে, সূত্রের খবর। ফলত একদম সত্য কথা, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে, শিক্ষক নিয়োগ হবে। আর এটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ এই নতুন সরকারের, কারণ এটাই তো সব থেকে বড় কমতি ছিল যে নিয়োগ হয়নি, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তাহলে সবার আগে কি হবে, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে, এবং 2020 এনইপি 2020 কিন্তু লাগু হচ্ছে। আজকেও আমরা রাজ্যপালের মুখ থেকে সে কথা শুনেছি। সুতরাং প্রস্তুতি নাও, সচেতনভাবে নাও, এবং একটাই প্রস্তুতি হবে, একটাই লক্ষ্য থাকবে, সেটা যেন সফল হয়। ধন্যবাদ।